বীমা একটি গুরুত্বপূর্ণ আর্থিক খাত। বীমার মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য, সম্পদ ও ব্যক্তিজীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। এই খাত থেকে অর্জিত সঞ্চয় দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা হয়। বাংলাদেশে বীমার বাজারজাতকরণ ও প্রসারের অপার সম্ভাবনা রয়েছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বীমা খাত হতে পারে গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে সরকারের উন্নয়ন লক্ষ্য অর্জন করার জন্য বীমার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। স্বাধীনতা পরবর্তী সুদীর্ঘ সময়ে দেশে শিল্প বাণিজ্য ও ব্যাংকিং খাত ব্যাপক প্রসারতা লাভ করলেও জীবন বীমা শিল্প তেমন প্রাতিষ্ঠানিকতা লাভ করতে পারেনি। বাংলাদেশে বর্তমান জনসংখ্যার অনুপাতে জীবন বীমার হার খুবই নগণ্য। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশে জীবন বীমার বাধ্যবাধকতা ও বিস্তৃতি অনেক বেশি। অথচ আমাদের দেশের জনসাধারণের মাঝে জীবন বীমা সম্পর্কে বিরূপ ধারণা বিদ্যমান। বীমার প্রতি জনগণের সঠিক ধারণা ও আস্থা না থাকাই এর অন্যতম কারণ। বীমার মাধ্যমে গ্রাহক বা বীমা গ্রহীতা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঝুঁকির নিশ্চয়তা পেয়ে থাকে। বর্তমান সরকার বীমা শিল্পের প্রসারে বীমা নীতি প্রণয়ন সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতোমধ্যে বীমা শিল্পে সুশাসন নিশ্চিতকরণ ও জাতীয়ভাবে বীমা মেলার আয়োজনের মাধ্যমে বীমার ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জনে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বীমা সম্পর্কে জনসাধারণকে সহজ ও স্বচ্ছ ধারণা প্রদানের লক্ষ্যে আইডিআরএ নির্দেশিত বীমার সামগ্রিক দিকগুলো প্রামাণ্যচিত্রে তুলে ধরা হল। বীমা কি এবং কেন প্রয়োজন? জীবন এবং সম্পদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বীমা গ্রাহক ও বীমাকারী কোম্পানির মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে বীমা। এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বীমা কোম্পানি নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রাহককে চুক্তিতে উল্লেখিত সকল প্রকার ঝুঁকির সম্পূর্ণ বা আংশিক ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে থাকে। মানুষ জন্মের পর থেকে বিভিন্ন প্রতিকূল পরিবেশে জীবন নির্বাহ করে। তন্মধ্যে বড় প্রতিকূলতা হল অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও সম্পদের ঝুঁকি। উক্ত ঝুঁকি মোকাবেলায় ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা ও ক্ষতিপূরণের জন্য বীমার প্রয়োজন। বীমা করলে কি কি সুবিধা? বীমা করার প্রাথমিক এবং প্রধান সুবিধা হচ্ছে বীমা গ্রহীতার আকস্মিক মৃত্যুতে কিংবা দুর্ঘটনাজনিত কারণে আর্থিক বিপর্যয় থেকে পরিবারকে সুরক্ষা করা। তাছাড়াও বীমার নানাবিধ সুবিধা রয়েছে, যথা সঞ্চয়ের সুবিধা, সম্পদের নিরাপত্তা, মৃত্যু, অসুস্থতা কিংবা অঙ্গহানির মতো দুর্ঘটনায় অর্থনৈতিক নিরাপত্তা এবং আয়কর রিয়াতের সুবিধা। বীমা করার ধাপগুলো কি কি? বীমা করার ধাপসমূহ নিম্নরূপ: গ্রাহক কর্তৃক প্রস্তাবপত্র দাখিল করা, বীমা কোম্পানি কর্তৃক আন্ডাররাইটিং কার্যক্রম সম্পাদন করে প্রিমিয়াম নির্ধারণ করা এবং বীমা গ্রহীতা থেকে নির্ধারিত প্রিমিয়াম প্রাপ্তি সাপেক্ষে বীমা ঝুঁকি গ্রহণ ও বীমা দলিল ইস্যু করা। প্রিমিয়াম কি? বীমা চুক্তির বিনিময় মূল্য হল প্রিমিয়াম, অর্থাৎ বীমা গ্রাহক বীমা ঝুঁকির বিপরীতে বীমা কোম্পানিকে যে মূল্য প্রদান করে তাকে প্রিমিয়াম বলে। প্রিমিয়াম বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক, মাসিক বা এককালীনও হতে পারে। মোট বীমা অঙ্ক কি? বীমা গ্রাহক ও বীমা কোম্পানির মধ্যে নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে যে পরিমাণ অর্থের ক্ষতিপূরণের জন্য চুক্তি সম্পাদিত হয় তাই মোট বীমা অঙ্ক। প্রিমিয়ামের হার কিভাবে নির্ধারণ করা হয়? বীমা গ্রাহকের বয়স, বীমার মেয়াদ ও বীমা পরিকল্পের বৈশিষ্ট্য অনুযায়ী দুর্ঘটনার হার পর্যালোচনা করে অ্যাকচুয়ারি কর্তৃক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকি নিরূপণ করে বীমার প্রিমিয়ামের হার নির্ধারণ করা হয়। এই প্রিমিয়ামের হার নির্ধারণে মৃত্যুহার, ইন্টারেস্ট, খরচ, বোনাস এবং সঞ্চয় বিবেচনায় প্রতি 1000 টাকা বীমা অঙ্কের উপর প্রিমিয়ামের হার নির্ধারিত হয়। বীমা পরিকল্প কি? বীমা পরিকল্প হচ্ছে অ্যাকচুয়ারি কর্তৃক প্রণীত নানাবিধ সুবিধা সম্বলিত এক ধরনের বীমা পরিকল্প। গ্রাহকের চাহিদা বিবেচনা করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে বীমা কোম্পানিসমূহ বিভিন্ন ধরনের বীমা পরিকল্প বাজারজাত করে থাকে, যেমন মেয়াদী বীমা, প্রত্যাশিত মেয়াদী বীমা, আজীবন বীমা, তাকাফুল বীমা, পেনশন বীমা, গোষ্ঠী বীমা,
শিশু শিক্ষা বীমা, শিশু নিরাপত্তা বীমা, দেনমোহর বীমা, হজ বীমা, এক কিস্তি বীমা ও টার্ম পলিসি ইত্যাদি। লাভজনক, অলাভজনক এবং টার্ম পরিকল্প কি? লাভজনক পরিকল্প যে বীমা পরিকল্পের মধ্যে মুনাফার সুবিধা সম্বলিত প্রিমিয়াম হার অ্যাকচুয়ারি কর্তৃক নির্ধারিত হয় তাই লাভজনক পরিকল্প। বীমার ভাষায় যাকে পার্টিসিপেটিং পলিসি বলা হয়, যেমন মেয়াদী বীমা, প্রত্যাশিত মেয়াদী বীমা, আজীবন বীমা, শিশু নিরাপত্তা বীমা ইত্যাদি। অলাভজনক পরিকল্প যে বীমা পরিকল্পে অ্যাকচুয়ারি কর্তৃক মুনাফা ব্যতীত বীমার সুবিধা ধার্য করা হয় তাকে অলাভজনক পরিকল্প বলে। বীমার ভাষায় যাকে নন পার্টিসিপেটিং পলিসি বলা হয়, যেমন পেনশন বীমা, শিশু শিক্ষা নিরাপত্তা বীমা অথবা সঞ্চয় বীমা ইত্যাদি। টার্ম পরিকল্প যে পরিকল্প স্বল্প মেয়াদের জন্য হয় এবং শুধুমাত্র মেয়াদের মধ্যে মৃত্যু হলে নির্ধারিত বীমা অঙ্কের দাবি প্রদান করা হয় তাকে টার্ম পরিকল্প বলে। টার্ম পরিকল্প মুনাফাবিহীন হয়, এতে তুলনামূলক প্রিমিয়াম কম হয়। আপনার প্রতিষ্ঠানে কি কি পরিকল্প রয়েছে? বাংলাদেশে যে সকল পরিকল্প প্রচলিত আছে তার প্রায় সব ধরনের পরিকল্প ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিদ্যমান। আমাদের প্রতিষ্ঠানের পরিকল্প সমূহ হল মেয়াদী সঞ্চয় বীমা লাভ সহ, প্রত্যাশিত মেয়াদী 3 কিস্তি, 4 কিস্তি ও 5 কিস্তি বীমা লাভ সহ, শিশু নিরাপত্তা বীমা লাভ সহ, শিশু শিক্ষা নিরাপত্তা বীমা, পেনশন বীমা, এক কিস্তি বীমা লাভ সহ, ক্ষুদ্র বীমা লাভ সহ, দেনমোহর বীমা লাভ সহ, হজ বীমা লাভ সহ, তাকাফুল 1 কিস্তি, 3 কিস্তি ও 4 কিস্তি বীমা লাভ সহ, গোষ্ঠী সাময়িক বীমা, গোষ্ঠী মেয়াদী বীমা, গোষ্ঠী সঞ্চয়ী বীমা, গোষ্ঠী প্রত্যাশিত বীমা ও গোষ্ঠী স্বাস্থ্য বীমা। বীমা চুক্তি কি? পৃথিবীতে যে কোনো গ্রহণযোগ্য ক্রয় বিক্রয়ের প্রথম শর্ত হচ্ছে চুক্তি। বীমা চুক্তি হল এমন এক চুক্তি যার মাধ্যমে বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য ভবিষ্যৎ আর্থিক ঝুঁকি বা সঞ্চয়ের জন্য বীমা কোম্পানির নিকট অর্পণ করে এবং বীমা কোম্পানি উক্ত জীবনের বা সম্পদের ক্ষতি সাধিত হলে তা পূরণের প্রতিশ্রুতি প্রদান করে। উক্ত প্রতিশ্রুতি বীমা চুক্তি। বীমা প্রস্তাব কি? বীমা প্রস্তাব হল বীমা চুক্তির প্রথম শর্ত। আগ্রহী বীমা গ্রাহক কোম্পানির নির্ধারিত ফর্মে নির্ভুল তথ্য দিয়ে বীমা করার জন্য যে আবেদন করেন তাই বীমা প্রস্তাব। বীমা চুক্তি করতে হলে গ্রাহককে কি কি তথ্য ও কাগজপত্র দিতে হয়? বীমা চুক্তি করতে হলে জীবন বীমার ক্ষেত্রে গ্রাহককে প্রধানত নিম্নলিখিত তথ্য ও কাগজপত্র দিতে হয়, যথা ব্যক্তিগত পেশাগত তথ্য ও ছবি, পারিবারিক ইতিহাস, বীমা অঙ্ক ও পরিকল্পের নাম, নমিনির তথ্য, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, আর্থিক বিবরণী প্রযোজ্য ক্ষেত্রে, ডাক্তারি পরীক্ষা রিপোর্ট প্রযোজ্য ক্ষেত্রে, শিক্ষাগত যোগ্যতা সনদ এবং কেওয়াইসি ফর্ম। এছাড়াও ঝুঁকির সাথে সম্পর্কিত অন্যান্য তথ্য প্রয়োজনে সরবরাহ করতে হয়। বীমা গ্রাহকের কি কি বিষয় যাচাই করতে হয়? বীমা গ্রাহককে প্রধানত যে বিষয়গুলো যাচাই করতে হয় তা হল বীমা প্রতিনিধি IDRA কর্তৃক লাইসেন্স প্রাপ্ত কিনা, কোম্পানির আর্থিক অবস্থা এবং দাবি পরিশোধের সক্ষমতা আছে কিনা, পলিসি বোনাসের হার প্রত্যাশিত কিনা, সেবার মান উন্নত কিনা। প্রিমিয়াম কেন বিনিয়োগ করা হয়? কোম্পানির প্রাপ্ত প্রিমিয়াম বিনিয়োগ করতে হয় যে সকল কারণে তা হল দাবি ও বোনাস যথাসময়ে পরিশোধের জন্য, কোম্পানির যাবতীয় ব্যবস্থাপনা ব্যয় নির্বাহের জন্য, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড প্রদানের জন্য এবং কোম্পানির আর্থিক ভিত্তি মজবুত করার জন্য। এজেন্ট কি এবং এজেন্টের কাজ কি? কোম্পানির নিয়োগকৃত ও বীমা কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত যে বীমা কর্মী কমিশনের বিনিময়ে মাঠ পর্যায়ে পলিসি বিক্রির কাজে নিয়োজিত থাকে তাকে এজেন্ট বলে। বীমা এজেন্টের প্রধান কাজ হল কোম্পানির প্রতিনিধি হিসেবে বীমার পরিকল্পগুলোর বিভিন্ন সুবিধা ও লাভসমূহ গ্রাহকের কাছে তুলে ধরে পলিসি বিক্রি করা। তাছাড়া বিক্রিত বীমা পলিসিসমূহ সচল রাখা তথা নবায়ন করার বিষয়ে বীমা গ্রাহকের সাথে যথাযথ যোগাযোগ রাখা এবং গ্রাহককে বীমা দাবি প্রাপ্তিতে সহায়তা করা। বীমাকারী কিভাবে বীমা দাবি পরিশোধ করে? বীমা চুক্তি অনুযায়ী জীবন বীমা গ্রাহক জীবিত থাকলে গ্রাহককে বা মৃত্যুতে তার আইনগত দাবিদারকে বীমা দাবি পরিশোধ করতে হয়। প্রথমত, বীমা গ্রাহক জীবিত থাকলে নির্দিষ্ট মেয়াদ অন্তর সার্ভাইভাল বেনিফিট
ও মেয়াদোত্তর দাবি পরিশোধ করতে হয়। এক্ষেত্রে বীমা গ্রাহক দাবি ফর্ম যথাযথভাবে পূরণ করে মূল বীমা দলিল সহ বীমা কোম্পানিতে দাখিল করবে। বীমা কোম্পানি তার সঠিকতা নিরূপণ করে দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকের অনুকূলে বীমা দাবি পরিশোধ করে থাকে। দ্বিতীয়ত, বীমা গ্রাহকের মৃত্যুতে আইনগত দাবিদার বীমা কোম্পানিকে মৃত্যু সম্পর্কে অবহিত করবে। পরবর্তীতে কোম্পানি কর্তৃক প্রেরিত দাবি ফর্ম দাবিদার যথাযথভাবে পূরণ করে মূল বীমা দলিল সহ কোম্পানিতে জমা দেবে। একই সাথে ডাক্তার প্রদত্ত গ্রাহকের মৃত্যু সনদ, স্থানীয় জনপ্রতিনিধি, বীমা গ্রহীতার পরিচিত ব্যক্তি, সৎকারের সময় উপস্থিত এমন ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, সর্বশেষ প্রিমিয়াম প্রদানের রসিদ দাখিল করবে। এছাড়াও দাবি নিষ্পত্তির জন্য অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে তা দাখিল করতে হবে। অতঃপর কোম্পানি সংশ্লিষ্ট বিষয়াদি যাচাইপূর্বক দাবিটি পরিশোধযোগ্য বিবেচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধ করবে। বিমাকারী কখন গ্রাহককে বীমা দাবির সাথে বোনাস প্রদান করে? অ্যাকচুয়ারি কর্তৃক বার্ষিক মূল্যায়ন বা অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনের পর যদি কোম্পানির লাইফ ফান্ড ও দায়ের তুলনায় উদ্বৃত্ত থাকে, তাহলে উক্ত উদ্বৃত্ত তহবিলের ন্যূনতম 90% পলিসি বোনাস, যা লাভযুক্ত চালু পলিসির মেয়াদ পূর্তি কিংবা মৃত্যু দাবি প্রদানের ক্ষেত্রে বীমা অঙ্কের সাথে প্রদান করা হয়। তামাদি পলিসি কি এবং কেন তামাদি হয়? সময়মতো প্রিমিয়াম জমা না দেওয়ার কারণে অচল হয়ে যাওয়া পলিসিকে তামাদি পলিসি বলে। বীমা গ্রাহক নির্ধারিত সময় কিংবা তৎপরবর্তী 30 দিন অনুগ্রহকালের মধ্যে প্রিমিয়াম প্রদান না করলে বীমাটি তামাদি হয়। পলিসি তামাদি হওয়ার আরও অনেকগুলো কারণ রয়েছে, যথা বীমা গ্রাহকের অজ্ঞতা বা যথাসময়ে প্রিমিয়ামের কিস্তি প্রদান করতে ভুলে যাওয়া, প্রিমিয়ামের জন্য গ্রাহকের নিকট যথাসময়ে নোটিশ না দেওয়া, বীমা গ্রাহকের আর্থিক সামর্থ্যের চেয়ে বেশি বা কম টাকার বীমা করা, হঠাৎ করে গ্রাহকের আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়া, বীমা গ্রাহকের ধৈর্যের অভাব বা আস্থার সংকট সৃষ্টি হওয়া এবং নন ফোরফিচারের কারণে তামাদি বিলম্বিত করা যায় অথবা স্বয়ংক্রিয় পেড আপে রূপান্তরিত হয়। পলিসি তামাদি হলে গ্রাহকের কি ক্ষতি? পলিসি তামাদি হলে গ্রাহক নানাভাবে ক্ষতিগ্রস্ত হন, যেমন মৃত্যু ও দুর্ঘটনাজনিত বীমা দাবি পাওয়া যায় না, কোম্পানি কর্তৃক ঘোষিত বোনাস পাওয়া যায় না, তামাদির পূর্বে পলিসি পেড আপ না করলে মেয়াদ শেষে নির্ধারিত অর্থ পাওয়া যায় না এবং আয়কর রেয়াত পাওয়া যায় না। সার্ভাইভাল বেনিফিট এবং পেড আপ পলিসি কি? সার্ভাইভাল বেনিফিট। সার্ভাইভাল বেনিফিট হল প্রত্যাশিত মেয়াদী বীমার আংশিক বীমার সুবিধা, অর্থাৎ বীমা চালু থাকা সাপেক্ষে পলিসির শর্ত অনুযায়ী মেয়াদের মাঝখানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর মূল বীমা অঙ্কের যে পরিমাণ টাকার অংশ গ্রাহককে ফেরত দেওয়া হয় তাকে সার্ভাইভাল বেনিফিট বা এসবি বলে। পেড আপ পলিসি 2 বা ততোধিক বৎসর বীমাপত্র চালু রাখার পর পরবর্তীতে আর কোনো প্রিমিয়ামের কিস্তি প্রদান করা না হলে উক্ত বীমা পলিসি স্বয়ংক্রিয়ভাবে অথবা গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে মূল বীমা অঙ্ক থেকে অপেক্ষাকৃত কম অঙ্কের বীমায় রূপান্তরিত হয়। এই ধরনের রূপান্তরিত বীমাকে পেইড আপ পলিসি বলে। রি-ইন্স্যুরেন্স কি এবং এর সুবিধা কি? রি-ইন্স্যুরেন্স হল ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স, অর্থাৎ বীমার বীমা। এক্ষেত্রে মূল বীমাকারী তার সামর্থ্য অনুযায়ী ঝুঁকির একটি অংশ নিজে ধারণ করে এবং তার অতিরিক্ত ঝুঁকির অংশ অন্য বীমা কোম্পানির নিকট হস্তান্তর করে। রি-ইন্স্যুরেন্সের সুবিধাসমূহ: ঝুঁকি বন্টন, ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান, অধিক ঝুঁকি গ্রহণের সক্ষমতা, বড় ধরনের ক্ষতি থেকে নিজেকে রক্ষা এবং দাবি পূরণে ব্যয় হ্রাস পায়। বীমা দাবি প্রাপ্তির আইনগত অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হয়? নির্ধারিত প্রিমিয়াম সহ সঠিক তথ্য সম্বলিত গ্রাহকের স্বাক্ষরিত প্রস্তাবপত্র কোম্পানি কর্তৃক গৃহীত হলেই গ্রাহকের বীমা দাবি প্রাপ্তির আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে বীমা পলিসিটি সচল থাকলে গ্রাহকের সকল প্রকার দাবি পরিশোধে কোম্পানি বাধ্য থাকে। বীমা দাবি প্রাপ্তির জন্য গ্রাহককে কি কি করতে হবে? বীমা দাবি প্রাপ্তির জন্য গ্রাহক বা দাবিদার নিয়মানুযায়ী কোম্পানিকে অবহিত করবে এবং পরবর্তীতে কোম্পানির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করবে। জীবন বীমায় সাধারণত মেয়াদ পূর্তি দাবি ও মৃত্যুজনিত দাবি উত্থাপিত হয়। এই 2 ধরনের দাবি প্রাপ্তির জন্য গ্রাহককে নিম্নোক্ত করণীয় সম্পন্ন করতে হয়। মেয়াদ পূর্তি দাবিতে গ্রাহকের করণীয়: কোম্পানি কর্তৃক প্রেরিত দাবি ফর্ম
যথাযথভাবে পূরণ করে মূল বীমা দলিল সহ জমা দেয়া, আবেদনপত্রের সাথে মূল এনআইডি কার্ডের কপি জমা দেয়া, দাবি ফর্মে ব্যাংক হিসাব নম্বর উল্লেখ সহ অন্যান্য তথ্যাবলী পূরণ করে জমা দেয়া এবং প্রিমিয়ামের শেষ কিস্তি জমাদানের রসিদ জমা দেয়া। মৃত্যুজনিত দাবিতে দাবিদারের প্রধানত করণীয়: বীমা গ্রাহকের মৃত্যু সম্পর্কে বীমা কোম্পানিকে লিখিতভাবে অবহিত করা, মৃত্যু সনদ দাখিল করা, সর্বশেষ চিকিৎসকের চিকিৎসা সংক্রান্ত বিবৃতি দাখিল করা, কোম্পানি কর্তৃক প্রেরিত দাবি ফর্ম যথাযথভাবে পূরণ করে মূল বীমা দলিল সহ জমা দেয়া, স্থানীয় জনপ্রতিনিধি, বীমা গ্রহীতার পরিচিত ব্যক্তি এবং সৎকারের সময় উপস্থিত উপযুক্ত ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দেয়া এবং গ্রাহক চাকরিজীবী হলে নিয়োগ কর্তৃপক্ষের বিবৃতি। ন্যায্য বীমা দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করলে বীমাকারী কি হারে সুদ সহ দাবি পরিশোধ করবে? বীমাকারী ন্যায্য বীমা দাবি নির্দিষ্ট সময়সীমা 90 দিনের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে দাবি পরিশোধের সময় পর্যন্ত বীমা গ্রাহককে তার প্রাপ্য অর্থের বিপরীতে প্রচলিত ব্যাংক রেটের হারে সুদ সহ দাবি পরিশোধ করবে। তবে বীমাকারী এই ব্যর্থতা তার নিয়ন্ত্রণ বহির্ভূত ছিল বলে প্রমাণ করতে পারলে এই সুদ প্রযোজ্য হবে না। ক্ষতিগ্রস্ত গ্রাহক প্রতিকারের জন্য কোথায় কোথায় অভিযোগ দাখিল করবেন? ক্ষতিগ্রস্ত গ্রাহক প্রতিকারের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট অভিযোগ দাখিল করবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বাজারজাতকৃত পরিকল্পগুলোর সুবিধাসমূহ ধারাবাহিকভাবে তুলে ধরা হল। মেয়াদী সঞ্চয় বীমা লাভ সহ। এই বীমায় মেয়াদের মধ্যে মৃত্যু সুবিধা অথবা মেয়াদ উত্তীর্ণে বীমা অঙ্ক পাওয়া যায়। প্রত্যাশিত মেয়াদী 3 কিস্তি, 4 কিস্তি ও 5 কিস্তি বীমা লাভ সহ। এই বীমায় মেয়াদের মধ্যে 3, 4 বা 5 কিস্তিতে মৃত্যু সুবিধা অথবা মেয়াদ উত্তীর্ণে বীমা অঙ্ক পাওয়া যায়। শিশু নিরাপত্তা বীমা লাভ সহ। এই বীমা বীমাকৃত শিশু ও অভিভাবকের যৌথ সুবিধা প্রদান করে। মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে বীমার অ্যানুইটির সুবিধা বা আংশিক বীমা অঙ্কের সুবিধা অথবা মৃত্যুতে বীমা অঙ্কের পুরো সুবিধা পাওয়া যায়। শিশু শিক্ষা নিরাপত্তা বীমা। এই বীমায় নিশ্চিত লাভ ও শিক্ষাবৃত্তি সহ প্রিমিয়াম মওকুফের সুবিধা পাওয়া যায়। এটি শিশু ও অভিভাবকের মৃত্যু সুবিধার আওতায় পড়ে। পেনশন বীমা। এই বীমায় পেনশন শুরুর পূর্বে মৃত্যু সুবিধা ও পরে আজীবন পেনশন বা ন্যূনতম 10 বছর নিশ্চিত পেনশন সুবিধা পাওয়া যায়। 1 কিস্তি বীমা লাভ সহ। এই বীমায় নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে গ্রাহককে বীমা অঙ্কের দ্বিগুণ অর্থ বা বীমা গ্রাহকের মৃত্যুতে দাবিদারকে বীমা অঙ্কের দ্বিগুণ অর্থ প্রদান করা হয়। ক্ষুদ্র বীমা লাভ সহ। এই বীমায় মেয়াদের মধ্যে মৃত্যুতে অথবা মেয়াদ উত্তীর্ণে বীমা অঙ্ক পাওয়া যায় যার প্রিমিয়াম মাসে মাসে প্রদানযোগ্য। দেনমোহর বীমা লাভ সহ। এই বীমায় গ্রাহকের মেয়াদের মধ্যে মৃত্যুতে অথবা মেয়াদ উত্তীর্ণে মুনাফা সহ বীমা অঙ্ক পাওয়া যায় যা ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত। হজ বীমা লাভ সহ। এই বীমা ইসলামী শরিয়া অনুযায়ী আমানত ও মুনাফা নিয়ন্ত্রণ করে এবং মেয়াদের মধ্যে মৃত্যুর সুবিধা বা মেয়াদ উত্তীর্ণে হজের উদ্দেশ্যে জমাকৃত অর্থ প্রদান করে। তাকাফুল 1 কিস্তি, 3 কিস্তি ও 4 কিস্তি বীমা লাভ সহ। ইসলামী তাকাফুলে শরিয়া অনুযায়ী 1 কিস্তি, 3 কিস্তি ও 4 কিস্তি বীমায় মুনাফা সহ বীমা অঙ্ক বা মেয়াদের মধ্যে মৃত্যুতে বীমা অঙ্কের সুবিধা পাওয়া যায়। গোষ্ঠী সাময়িক বীমা। এই বীমার আওতায় প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা বা কর্মচারী ও শ্রমিকদের বীমা ঝুঁকি গ্রহণ করা হয়। যে কোনো ধরনের মৃত্যুতে নির্ধারিত বীমা অঙ্ক প্রদান করা হয়। গোষ্ঠী মেয়াদী বীমা। এই বীমা ঝুঁকি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যেমন 5 বছর বা 10 বছর গ্রহণ করা হয়। মেয়াদকালীন সময় মৃত্যুবরণ করলে বীমা অঙ্ক প্রদান করা হয়ে থাকে এবং মেয়াদ শেষে জীবিত বীমা গ্রহণকারীদের প্রদেয় প্রিমিয়াম ফেরত প্রদান করা হয়। গোষ্ঠী সঞ্চয়ী বীমা। এই বীমার আওতায় গোষ্ঠীভুক্ত কোনো বীমাকৃত সদস্যের মৃত্যুতে বীমা অঙ্ক পরিশোধ করা হয়। বেঁচে থাকলে চুক্তি অনুযায়ী 25%, 50%, 75% এবং 100% বীমা অঙ্ক পরিশোধ করা হয়। গোষ্ঠী প্রত্যাশিত বীমা। এই বীমার মেয়াদ 12 থেকে 15 বছর হয়ে থাকে। বীমার মেয়াদ 2/3 শেষে মৃত্যুবরণ করলে বোনাস সহ বীমা অঙ্ক 100 ভাগ পরিশোধ করা হয়। গোষ্ঠী স্বাস্থ্য বীমা।
গোষ্ঠী বিমার সাথে স্বাস্থ্য বিমা সহযোগী বিমা হিসেবে গ্রহণ করা যেতে পারে। অসুস্থতা বা দুর্ঘটনার ফলে ডাক্তারের অনুমোদন সাপেক্ষে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার ব্যয় নির্দিষ্ট শিডিউল অনুযায়ী পরিশোধ করা হয়। এছাড়াও গোষ্ঠী বিমার বিভিন্ন পরিকল্পের সাথে অতিরিক্ত কিছু প্রিমিয়াম প্রদান সাপেক্ষে দুর্ঘটনাজনিত মৃত্যুতে বিমা অঙ্কের দ্বিগুণ ক্ষতিপূরণ এবং অঙ্গহানি বিমায় বিমা অঙ্কের অর্ধেক বা আংশিক ক্ষতিপূরণ পাওয়া যায়।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের একটা বৃহত্তম কোম্পানিদের মধ্যে একটি কোম্পানি। আমি চেয়ারম্যান হিসাবে বলতে পারি গত 5 বছর আমি ইন্স্যুরেন্সে আমি আছি। আমি এখানে সমস্ত সরকারের আইন কানুন, নিয়ম কানুন এবং কমপ্লায়েন্স মেনটেন করে এই কোম্পানিটি আমি পরিচালনা করে এসেছি। এবং এখানে আমাদের যিনি এমডি আছে, ডিএমডিরা আছে এবং যে সমস্ত কর্মকর্তা যারা এই কোম্পানির সাথে সংশ্লিষ্ট, এই কোম্পানি পরিচালনার স্বার্থে কোম্পানি পরিচালনা করার আমি যাদেরকে নিয়ে এটা পরিচালনা করতেছি, সবসময় যাদের আমি সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি, এই এমডি সহ সমস্ত কর্মকর্তা তারাও কিন্তু খুব ভালো কাজ করতেছে এবং এরা একজন দক্ষ এবং অনেক দিন থেকে তারা এই লাইনে কাজ করতেছে। এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস হলো আমরা সরকারের সমস্ত রকমের ট্যাক্স ব্যাট দিয়ে আসতেছি। বাংলাদেশের অর্থনীতিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করে আসছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেক লোক কাজ করে এবং এটা দেশের বেকারত্ব দূর করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রেখে যাচ্ছে। তো আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্র এটার পরিধি আরো উনি বাড়ানোর চেষ্টা করতেছে এবং বর্তমান যে আমাদের ইন্স্যুরেন্স কন্ট্রোলিং বডি ইডরা বলি আমরা, তারাও কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো বিস্তৃতভাবে ব্যাপকভাবে বিভিন্ন সেক্টর এটার আরো সম্প্রসারণ করার জন্য ইডরার যে ভূমিকা পালন করতেছে, আমরা তাদের সাথে আমরা একমত পোষণ করে তাদের সাথেই আমরা তাল মিলিয়ে আমরাও কিন্তু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের যারা আছেন এখানে এমডি সহ সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। তো আমি আশা করি ইনশাল্লাহ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই দেশের অর্থনীতিতে, এই দেশের আপনার অর্থনীতি একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমার আশা আছে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সটাকে আমি আরো এটার উত্তরোত্তর আমি অনেক এটা সমৃদ্ধি পথে আমি এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশের একসময় আমার একটা ইচ্ছা এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে 1 নম্বর স্থানে আমি ইনশাল্লাহ পৌঁছে দেব। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি। 1985 সালের 23 এপ্রিল এর কার্যক্রম শুরু হয় এবং দীর্ঘদিন বাংলাদেশের বীমা শিল্পে ন্যাশনাল লাইফ মোটামুটি সুনামের সাথেই কাজ করে আসছে। তো কোম্পানির যে গতি, যে ব্যবসায়িক গতি বলতে যেটা বোঝায়, সেটা আমার মনে হচ্ছে যে বিগত কয়েক বছর থেকেই একটু গতিটা বেড়েছে। সেই গতিটার মধ্যে আমি বলবো যে ব্যবসায়িক ধারাবাহিকতা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটাকে ফোকাস করে আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের বীমা শিল্পে ন্যাশনাল লাইফকে কীভাবে আরেকটু উচ্চতা নেওয়া যায়। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের বীমা শিল্প, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স শিল্প, লাইফ ইন্স্যুরেন্স মার্কেট যেটা আমরা বলি, এই মার্কেটটা দীর্ঘদিনের। তৎকালীন সরকার মনে করলেন যে না, যদি বেসরকারিভাবে বীমা কোম্পানি দেয়া যায় তাহলে এটাতে হয়তো বাংলাদেশ ফলাফল ভোগ করবে। এবং সেই হিসাবে ন্যাশনাল লাইফ প্রথম বেসরকারি বীমা কোম্পানি এই দেশে বীমা কার্যক্রম শুরু করে এবং এর নেতৃত্ব দিয়েছিলেন আলহাজ মুজিবুল হাজার চৌধুরী। উনি বাস্তবে একজন ব্যাংকার ছিলেন, কিন্তু উনি চ্যালেঞ্জ হিসেবে এই বীমাটাকে শুরু করেন কিছু সাহসী উদ্যোক্তা পরিচালকদের ইচ্ছায়। জীবন বীমা শিল্পের প্রাণ হচ্ছে নতুন ব্যবসা, নিউ বিজনেস। এই নিউ বিজনেসকে সাধারণত বীমার ভাষায় বলা হয় লাইফ ব্লাড অফ এ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। যত নতুন ব্যবসা বাড়বে এবং রিটেনশন থাকবে, অর্থাৎ রিনিউয়াল প্রিমিয়াম থাকবে, তত এই কোম্পানিটা সলিড হবে। এই সলিড হওয়ার জন্য আমরা আমাদের MIS, আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমকে আরও উন্নত করার চেষ্টা করলাম। আইটিতে ব্যাপক
পরিবর্তন আনার চেষ্টা করলাম এবং অনেকগুলো সফটওয়্যার মডিউল আমরা সন্নিবেশিত করলাম। সেটা কোম্পানির জন্য একটু লাভজনক হলো, কারণ আমি নিজে যেহেতু একজন সিস্টেম অ্যানালিস্ট, আমি নিজেই কম্পিউটার প্রোগ্রাম দীর্ঘদিন থেকে করি, তা আমি আইটিকে ঢেলে সাজাবার ব্যাপারে ব্যাপক সহযোগিতা করি। এবং আমাদের কোম্পানির যে আরেকটা শক্তবিদ, যেটা অ্যাকচুয়ারিয়াল এরিয়া, যেখানে গ্রাহকের দেনা পাওনাগুলোকে আরও নিরঙ্কুশ করার জন্য প্রয়োজন হয়, এই বিষয়ে যেহেতু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, আমি প্রায় 4 জন অ্যাকচুয়ারির সাথে অনেক দিন কাজ করেছি, সেটাও আমি আমার কাজের সাথে কাজে লাগিয়ে আমার ভিতটাকে শক্ত করতে চেষ্টা করি। অর্থাৎ সার্ভিসিংটা, গ্রাহক সার্ভিসিংটা আমরা বলতে পারি যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে আমরা ইতিমধ্যে আনতে সক্ষম হয়েছি। সবচেয়ে বড় জিনিসটা খেয়াল রেখেছি আমরা যে গ্রাহকের দাবি কিন্তু আমাদের নিয়মিত বাড়তেছে। মৃত্যু দাবি, মেয়াদ উত্তীর্ণ দাবি, সার্ভাইভাল বেনিফিট সব মিলে 2018 সালেও প্রায় আমরা 750 কোটির কাছাকাছি আমরা দাবি প্রদান করেছি। তারপরেও আমাদের যে লাইফ ফান্ড এখন আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি প্রায় 3,450 কোটি টাকার মতো। এই 3,450 কোটি টাকার ভিতরে আমরা যত্নের সাথে গ্রাহকের নগদ ভিত্তিতে, অর্থাৎ ক্যাশ ইকুইভ্যালেন্ট আমাদের প্রায় 3,000 কোটি টাকা আমরা মেনটেন করতে সক্ষম হয়েছি। সারা বাংলাদেশে আপনারা জানেন আমরা নেটওয়ার্কিং যে পয়েন্ট আমরা স্থাপন করেছি, প্রায় 400টা অফিস থেকে আমরা সরাসরি ডেটা বা তথ্য আমাদের সার্ভারে আসতেছে অনলাইনের মাধ্যমে। আমরা মোবাইল অ্যাপস ব্যবহার করে আমরা ডেটা নিয়ে আসতেছি। তারপরে বাংলাদেশ ব্যাংকের আমাদের যে সুবিধা, BFTN-এর মাধ্যমে ব্যাংকগুলোকে থেকে দৈনিক টাকা নিয়ে আসতেছি। এই মোটামুটি এখন যে হাল দুনিয়াতে যে ডিজিটাইজেশনের যে পরিবর্তন, সেগুলোকে সামনে নিয়ে আমরা আগাচ্ছি। ন্যাশনাল লাইফ অ্যাকচুয়ালি দরিদ্র জনগোষ্ঠীর জন্য 1996 সাল থেকেই মাইক্রো ইন্স্যুরেন্স চালু করেছে। এটার নাম হচ্ছে জনবীমা। এই জনবীমা প্রজেক্ট 96 সাল থেকে মোটামুটিভাবে আপনার 2013-14 পর্যন্ত ব্যবসা করে আসছিল। খুব বেশি হয়তো প্রোগ্রেস না করলেও মোটামুটিভাবে আগাচ্ছিল। কিন্তু আমি যখন আসলাম, আমি ফোকাস করলাম যে এই দরিদ্র জনগোষ্ঠী এত বড় বিশাল, এদেরকে যদি আমরা বিমার আওতায় আনি, তাদেরকে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে আমরা তাদেরকে সহযোগিতা, অর্থনৈতিক ঝুঁকি থেকে সহায়তা করতে পারব। এবং সেই টার্গেটে আমরা বিগত 5 বছর অনন্য সাফল্য আমরা পেয়েছি। আমি মনে করব যে ন্যাশনাল লাইফ বাংলাদেশে যদি লাইফ ইন্স্যুরেন্স পেনিট্রেশনের দিক থেকে যদি কোনো গতি হিসাব করা হয়, তাহলে বিগত 5 বছরে যথেষ্ট গতি সঞ্চারিত হয়েছে এবং যথেষ্ট সংখ্যক আমাদের দরিদ্র অথবা হতদরিদ্র গ্রুপের লোকদেরকে আমরা বিমা আওতা আনতে পেরেছি। গ্রাহক বোনাস হচ্ছে যে একটা বিমা কোম্পানিতে যে বিমা প্রকল্প বা পলিসিগুলো থাকে, সেই পলিসিগুলোর মধ্যে যে সকল পলিসিতে লাভ সহ সুবিধা দেওয়া হয়, সেই লাভ সহ পলিসিগুলোর ক্ষেত্রে শুধু বোনাস অর্জিত হয়। আর যে সকল পলিসিতে লাভ সহ সুবিধা দেওয়া হয় না, শুধু বিমা অঙ্ক বা ফেস সামেশন দেওয়া হয়, সেগুলো বোনাসবিহীন পলিসি। এটার ইন্স্যুরেন্সের ভাষায় বলা হয় পার্টিসিপেটিং পলিসি, অর্থাৎ যেই পলিসিতে বোনাস আছে আর যেই পলিসিতে বোনাস নাই, এটাকে আমরা নন পার্টিসিপেটিং পলিসি বলি। তো বোনাসযুক্ত পলিসি কি পরিমাণ ন্যাশনাল লাইফে আছে, এই প্রশ্ন যদি কেউ করে, তার উত্তর হবে ন্যাশনাল লাইফে বর্তমানে যে পলিসি বিক্রি হচ্ছে তার প্রায় 80% 80% পলিসি বোনাসযুক্ত পলিসি। এই বোনাসযুক্ত পলিসি কিভাবে বোনাস সংযুক্ত হয়, ছোট একটা উদাহরণ দিলে হয়তো আমরা বুঝতে পারবো। যদি একজন গ্রাহকের বয়স 30 বছর হয় এবং তিনি 3 কিস্তির একটি অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট পলিসি নেন, তাহলে উনি কিভাবে বোনাস পাবেন এবং কত টাকা পাবেন, তার একটা সামান্য আমি ধারণা দিতে পারি। যে ওই গ্রাহকের 15 বছর মেয়াদের যদি পলিসি নিয়ে থাকেন,
তাহলে উনি মেয়াদের মাঝে 2 বার বিমা অঙ্ক পাবেন আংশিক, অর্থাৎ হলো 25% সাম এশিউর পাবে 5 বছর পর, অর্থাৎ 35 বছর বয়সে, 25% পাবেন আপনার 40 বছর বয়সে, আর বাকি যে 50% সাম এশিউর থাকবে সেটা মেয়াদের শেষে, অর্থাৎ গ্রাহকের 45 বছর বয়সে বাকি 50% বিমা অঙ্ক প্লাস বোনাস এই গ্রাহককে দেওয়া হবে। বোনাস এটা মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে শুধু বলা হলো, যদি গ্রাহক মেয়াদের মধ্যে বিমা চালু অবস্থায় যে কোনো সময় মারা যায় তাহলে ওই মৃত্যুদিন পর্যন্ত অর্জিত বোনাস এবং পূর্ণ বিমা অঙ্ক, অর্থাৎ যদি 1 লক্ষ টাকার বিমা হয় 1 লক্ষ টাকাই ওনাকে দেওয়া হবে বোনাস সহ। ইতিমধ্যে যদি উনি আংশিক বিমা অর্থাৎ এসবি বেনিফিট নিয়েও থাকে তারপরেও পূর্ণ বিমা অঙ্ক দেওয়া হবে ওই মৃত্যু তারিখ পর্যন্ত অর্জিত বোনাস সহ। সো বোনাসটা হচ্ছে একটা বিমার সুবিধা। এই সুবিধাটা অ্যাকচুয়ালি যখন প্রোডাক্ট তৈরি করেন এই প্রোডাক্টের ভিতরে বোনাসের অন্তর্নিহিত অবস্থাটা থাকে, কিন্তু এটা সঠিক নয় যে প্রোডাক্টে বোনাস দিতে হবে বলা আছে কিন্তু গ্রাহককে মৃত্যুতে অথবা ম্যাচুরিটিতে কোম্পানি বোনাস দিচ্ছে। যদি কোনো কারণে কোম্পানির অ্যাকচুয়ারিয়াল সারপ্লাস না থাকে সেক্ষেত্রে বোনাস অর্জিত হয় না, বোনাস পাবে না। কিন্তু অ্যাকচুয়ারিয়াল সারপ্লাস থাকলেই শুধুমাত্র গ্রাহক বোনাস পেয়ে থাকে, যেটা ন্যাশনাল লাইফের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা আমাদের নিয়মিত অ্যাকচুয়ারিয়াল সারপ্লাস উদ্বৃত্ত থাকে। অ্যাকচুয়ারিয়াল সারপ্লাসটা হচ্ছে যে পলিসি লাইবিলিটি অ্যাকচুয়ারি নির্ধারণ করে তার সাথে কোম্পানির লাইফ ফান্ডের যে পার্থক্য, সেই পার্থক্যের যদি উদ্বৃত্ত থাকে তখনই বোনাস অর্জিত হয়। এবং আমাদের ক্ষেত্রে এটা অনেক সন্তোষজনক এবং বিগত অনেক দিন থেকে বাজারে কম্পিটিটিভ রেটে আমরা যে বোনাস দিয়ে থাকি সেটা অন্য যে কোনো কোম্পানির তুলনায় অনেকেরই কাছাকাছি অথবা কারো কারো থেকে বেশি। তা আমি মনে করব লাভযুক্ত পলিসি হলো সেই পলিসি যে পলিসিতে অ্যাকচুয়ারি লাভ দেবার মতন হিসাব নিকাশ করে প্রিমিয়ামের সাথে সংযোগ করে রাখে এবং ম্যাচুরিটিতে এটা পাওয়া যায়। আর বাকিটা তো আপনারা জানেন যে নন পার্টিসিপেটিং পলিসি, সেখানে শুধু বিমা অঙ্কের সুবিধাটাই পাওয়া যায় গ্রাহক মারা গেলে অথবা মেয়াদ উত্তীর্ণ পর্যন্ত বেঁচে থাকলে অবশ্যই বিমাটা চালু থাকতে হবে। ইনোভেটিভ প্রোডাক্ট বা ইনোভেশন যে কোনো কোম্পানির জন্য অথবা দেশের জন্য অপরিহার্য। পৃথিবী পরিবর্তন হচ্ছে, ডিজিটাইজড হচ্ছে এবং বিমার যে ধারাবাহিকতা সারা বিশ্বে এখন অনেক পরিবর্তিত রূপে আসতেছে। সেই ক্ষেত্রে এই ধারাবাহিকতার সাথে যদি আমাদেরকে আমরা যোগসাজশ রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের ইনোভেশনের দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো ইনোভেশন শুধু নতুন একটা প্রোডাক্ট তৈরি করা নয়। ইনোভেশন হলো যদি আপনি আপনার এক্সিস্টিং প্রোডাক্টের মৌলিক অসুবিধাগুলোকে ধরে হালনাগাদ করা, অর্থাৎ ওই প্রোডাক্টগুলোর বর্তমান বাজারে যে পরিবর্তন, অ্যাকচুয়ারিয়াল চেঞ্জেস, প্রোডাক্ট চেঞ্জেস, যেমন ধরো আমাদের বাংলাদেশে হিউজ ডেমোগ্রাফিক চেঞ্জেস হয়েছে। আপনারা জানেন যে বিগত 20 বছর আগে যে গড় আয়ু ছিল তার থেকে প্রায় 10 বছর 15-12 বছর বেড়ে এখন গড় আয়ু হয়েছে 73 বছর। তো সো গড় আয়ু যদি বেড়ে যায় তাহলে বিমার যে আন্ডাররাইটিং পলিসি, বিমার যে বেসিক মেডিকেল রুলস রেগুলেশনস, এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। এগুলা ইতিমধ্যেই ন্যাশনাল লাইফ ইয়ারমার্ক করেছে এবং আমরা এই পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং আমাদের বিশ্বাস এগুলো সহজীকরণ করলে গ্রাহকের ভোগান্তিও কমবে, কোম্পানির অনেক অধিক খরচ হবে না এবং গ্রাহক নিরাপদে বিমা করে বিমার সুবিধা পেতে পারবে। এটাও আমি বলবো যে এক ধরনের ইনোভেশনাল স্টেপস। আর একটা হচ্ছে যে নতুন প্রোডাক্ট কি করা যায়। নতুন প্রোডাক্ট একটাই আমি বলবো যে এখন ডিজিটাল যুগে ডিজিটাইজ প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট করলে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলে গিয়ে প্রোডাক্ট বিক্রি হবে কিনা সেটা হলো মেইন কথা। আমাদের পরিকল্পনা আছে যে আমরা অনলাইন প্রোডাক্ট আমরা করতে চাই 2টা প্রোডাক্টের জন্য। একটা করব টার্ম ইন্স্যুরেন্সের জন্য আর একটা করব আমরা মাইক্রো ইন্স্যুরেন্সের বিভিন্ন জায়গাতে যেন আমরা ডাইরেক্ট প্রিমিয়ামটা নিয়ে আসতে পারি। এই চ্যানেলটাকে আমরা সেদিকে এক্সপেরিমেন্ট করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর নতুন করে যেটা সারা বিশ্বে অনেক আগ থেকে চালু আছে, ব্যাংক অ্যাসুরেন্স,
এই ব্যাংক অ্যাসুরেন্স নতুন প্রোডাক্টটা আমরা লঞ্চ করব। যদিও ব্যাংক অ্যাসুরেন্স ইন্স্যুরেন্স ট্র্যাডিশনাল প্রোডাক্টই বিক্রি হয়, কিন্তু যেহেতু ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির দুইয়ের চুক্তির ভিত্তিতে বিক্রি হবে, এই প্রোডাক্টটাকে আমরা একটা নতুন চ্যানেল হিসেবে ডিজিটাইজেশনের মাধ্যমে প্রপার ডিস্ট্রিবিউশন মনে করে আমরা এই প্রোডাক্টটা ডিজাইন করতেছি, যেটা ইতিমধ্যে বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংক এবং আইডিআরএ এই বিষয়ে স্টেপস নিয়েছে। মিনিস্ট্রি সেভাবে নির্দেশনা দিয়েছে যে যেভাবে হোক আমাদেরকে এই ব্যাংক অ্যাসুরেন্সটা চালু করতে হবে, এবং আমরা এর সাথে কার্যক্রম করার জন্য ইতিমধ্যে আমরা সবাই পরিকল্পনা নিয়েছি। আমার বিশ্বাস যে ইনোভেটিভ প্রোডাক্ট ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিছুদিনের ভিতরে তাদের কার্যক্রম হাতে নেবে। এবং আরেকটা ইনোভেটিভ প্রোডাক্ট যেটা ভারতে যদিও এটার একটু চড়াই উৎরাই হয়েছে, ইউনিট লিঙ্ক প্রোডাক্ট বলা হয় ইউলিপ, এই প্রোডাক্টটাও আমাদের পরিকল্পনায় আছে যে মার্কেট বেসড এই প্রোডাক্ট যদি আমরা চালু করতে পারি, তাহলে বাংলাদেশের আজকে যে ক্যাপিটাল মার্কেটের যে একটা ধকল সমস্যা, সেটা হয়তো এই প্রোডাক্টের মাধ্যমে সম্পন্ন করা হবে। কিন্তু মনে রাখতে হবে যে যেই কারণে অন্য দেশে ক্ষতিগ্রস্ত ছিল, সেটার থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বেস্ট প্র্যাকটিসটা মাথায় নিয়ে আমরা ওই প্রোডাক্টটা করার চেষ্টা করব। সারা ওয়ার্ল্ডে এখন হসপিটালাইজেশন বা স্বাস্থ্য বিমার উপরে যথেষ্ট গুরুত্ব আছে, এটাও আমাদের ইনোভেশনের আরেকটা উল্লেখযোগ্য স্টেপস। হয়তোবা আমরা এটাকে আরও ইন্টেন্সিফাই করে আমরা ইন্ডিভিজুয়াল পর্যায়ে নিতে পারি কিনা, সেই বিষয়ে আমরা আমাদের পরিকল্পনায় আমরা রেখেছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিশ্চিত ভবিষ্যতের সুহৃদ সাথী।